সে গর্বের জায়গাগুলো কতটা ঠিক, কতটা তথ্য নির্ভর, এর সম্বন্ধে সমাজের ধারণা খুব কম বলেই ধারণা। এই সমাজ যারা 1947 সালের 20 জুন একটা আইনের মাধ্যমে নিজেদের হোমল্যান্ড পেয়েছিল, তারা সে সম্বন্ধে ওয়াকিবহাল নয়। সমাজ একটা হোমল্যান্ড পেয়ে যে জাতি একটা সময় তখনকার মতো বেঁচে গিয়েছিল, সে সম্বন্ধে সমাজ কখনো ওয়াকিবহাল নয়, হতে চায়নি। ফলে সেই বিপন্নতা, 47-এর আগের যে বিপন্নতা, সেই বিপন্নতা থেকে এই জাতির মুক্তি হয়নি। কিছু মানুষ আছেন যারা মুখের রক্ত তুলে সমাজকে বারবার বলার চেষ্টা করেছেন, ব্যক্তিগত উদ্যোগে বহু সময় তারা মানুষকে বলেছেন, বিভিন্ন বিষয়ে জানানোর চেষ্টা করেছেন, তার তথ্যনিষ্ঠ সত্যনিষ্ঠ ইতিহাস জানবার জন্য, তার সচেতনতা বাড়ানোর জন্য, তার বিপন্নতা থেকে তাকে রক্ষা করার জন্য। এরকম একজন মানুষ আজকের মধ্যে এই বিষয়ে, এই কাজে যারা পথিকৃত, এই সমাজকে যারা চৌকিদারের মতো জাগতে রহো বলে নিজে সারা রাত জেগে গোটা সমাজকে জাগানোর চেষ্টা করেছেন। সমাজ কতটা জেগেছে সেটা বলা খুব মুশকিল। সেরকম একজন মানুষ আজকে আমাদের মধ্যে আছেন, ডক্টর মোহিত রায় আছেন আমাদের মধ্যে। আজকে তিনি যে অভিযান শুরু করেছিলেন, তারই অভিযানের আমরা তুর্যবাদক হওয়ার চেষ্টা করেছি। তার সেই অভিযান সেনা দলের তুর্যবাদক হওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন সময় তারা বলেছেন, এখানে প্রবীর ভট্টাচার্য আছেন, তিনি মহারাজ শশাঙ্ক যে বাংলা নববর্ষ শুরু করেছেন, সেই নিয়ে প্রায় ব্যক্তিগত উদ্যোগে সমাজকে জানানোর চেষ্টা করেছেন। কোনো প্রাতিষ্ঠানিক সাহায্য, কোনো প্রাতিষ্ঠানিক অবলম্বন তাদের জোটেনি, উল্টে তিরস্কারই জুটেছে। তো এই যে অভিযান এরা শুরু করেছেন, ডক্টর মোহিত রায়রা শুরু করেছিলেন, তারই অভিযান সেনা দলের তুর্যবাদক হিসাবে গত বছর 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবস নয়, হতে পারে তার আন্তর্জাতিক স্বীকৃতি আছে, আমরা 19শে মে শিলচরের ভাষা দিবসই বা 20শে সেপ্টেম্বরের ভাষা দিবসই যে আমাদের ভাষা দিবস, সেই নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করেছিলাম। এবছরের আলোচনা তার দ্বিতীয় বছর। আমরা বিজ্ঞাপনেও সেটা বলেছি, আজকের এখানে ব্যানারেও আমরা সে কথা বলেছি। তো আমরা অনুষ্ঠান শুরু করবার আগে আমাদের মধ্যে আজকে ঘটনাচক্রে উপস্থিত আছেন, সুদূর রাজস্থানের আলোয়ার থেকে এসেছেন দেশরাজ মিনা। তিনি দীর্ঘদিনের নাট্যকর্মী। তিনি আজকে রাজস্থান শহর থেকে আজকে এসে পৌঁছেছেন, আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমি ওনাকে আমাদের মঞ্চে একবার ডেকে নেব এবং আমি ডাক্তার বিশ্বপতি মুখার্জি আমাদের মধ্যে উপস্থিত আছেন, ডক্টর বিশ্বপতি মুখার্জিকে একবার অনুরোধ করব, বিশ্বপতিদা একবার মঞ্চে আসবেন। আমি দেশরাজ মিনা ওনাকে অনুরোধ করছি একবার মঞ্চে আসবার জন্য। যেহেতু উনি সুদূর রাজস্থান থেকে এসছেন, আমরা ওনাকে আজকে আমাদের মধ্যে বিশ্বপতিদাকে আমি অনুরোধ করব ওনাকে। উনি চলে যাবেন একটু। আমরা চেষ্টা করব আগামী দিনে যদি ওনাকে কলকাতায় কখনো আমাদের মধ্যে কোনো অনুষ্ঠানে পাই, ওনার থেকে ওনার অভিজ্ঞতার কথা শোনবার জন্য। এবার আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। যেহেতু ভাষা নিয়ে আমাদের অনুষ্ঠান এবং গত বছর আমরা যে আলোচনা করেছিলাম, আমাদের বক্তারা আলোচনা করেছিলেন, আপনারা অনেকেই হয়তো সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা শিলচরের ভাষা আন্দোলন, বাংলা ভাষা আন্দোলন এবং 1940-এর বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন বিলের প্রেক্ষিতে 21শে ফেব্রুয়ারি আদৌ ভারতীয় বাঙালির ভাষা আন্দোলন কিনা সে সম্বন্ধে আমরা কিছু প্রশ্ন রেখেছিলাম, প্রশ্ন তুলেছিলাম, প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করেছিলাম। আজকের অনুষ্ঠানের বিষয় উত্থাপনের জন্য আমরা মঞ্চে এমন একজনকে ডেকে নেব যে আমাদের এই সাধের মাতৃভাষা বাংলার জন্য
যে মানুষটা আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমরা এখানে অনেকে উপস্থিত আছেন, কিন্তু সেই ভদ্রলোক একমাত্র মানুষ আমাদের মধ্যে, যদিও তাকে একমাত্র বললে তিনি বারবার আপত্তি করেন, তিনি বলেন না আমার সঙ্গে অনেক লোক ছিলেন, আমি একা ছিলাম না। তিনি রক্ত দিয়েছেন, পুলিশের কাছে মার খেয়েছেন, সেই মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, জেল খেটেছেন এবং এখনো আইনি ঝামেলা পুড়িয়ে চলেছেন। আমি মঞ্চে ডেকে নিচ্ছি দেবজিৎ সরকারকে। দেবজিৎ সুবক্তা, দেবজিৎ আইনজীবী, দেবজিতের একটা রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু আজকে দেবজিতের পরিচয় একজন ভাষা সৈনিক। বরণ করে নিন, বলুন। অনেক অনেক ধন্যবাদ সুগতদাকে। আজকের এই অনুষ্ঠান যেখানে সবাই মুখর হবেন যারা বক্তা, মুশকিলটা হচ্ছে 21শে ফেব্রুয়ারির যে দুরন্তপনা দু বাংলা জুড়ে এবং ন্যারেটিভ সেটিং এর যে লড়াই, সেই লড়াইতে বরাবরই বাঙালিরা, আমি বাঙালি বলছি, বাঙালিদের কথা বলছি না, বরাবরই পিছিয়ে আছে। যার ছবির সামনে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলার সুযোগ পাচ্ছি, ভালো করে তাকিয়ে দেখুন 16 বছরের এই মেয়েটির ছবির দিকে। বাংলা ভাষা দিবস বা মাতৃভাষা দিবস সারা পৃথিবীতে নিজের মায়ের ভাষায় কথা বলার জন্য অনেকে অত্যাচারিত হয়েছে, বহু জায়গাতেই হয়েছে, কিন্তু বাঙালির, বিশেষ করে এই হোমল্যান্ড পশ্চিমবঙ্গের বাঙালির ভীষণ গুলিয়ে যায় যে কোনটা তার আদতে ভাষা দিবস হওয়া উচিত। কারা বাংলায় বাঙালিদের জন্য কারা লড়াই করেছে? প্রথম কথা, বাংলা ভাষায় যারা কথা বলেন তারা কি সবাই বাঙালি? বাঙালি হতে গেলে শুধুমাত্র একটা ভূখণ্ডে থাকলেই কি বাঙালি হয়ে যাওয়া যায়, বা বাংলা ভাষী হলেই কি বাঙালি হওয়া যায়? এগুলো নিয়ে অনেক চর্চা হতে পারে, কিন্তু একটা পরিষ্কার বিষয়, এই উপমহাদেশে কোন একটা নির্দিষ্ট গোষ্ঠী যদি ভাষার কথা বলেন তাহলে তাদের একটা সংস্কৃতি থাকতে হবে। আমাদের এখানে শুধু রাজস্থান থেকে অতিথি এসেছেন, আমি যদি খুব গড়গড়ে রাজস্থানের যে কোনো ভাষায় আমি যদি কথা বলতে পারি, আমি কিন্তু রাজস্থানী হয়ে যাব। ঠিক সেরকম যারা বাংলার সংস্কৃতিকে মানেননি, যারা বাংলার সংস্কৃতি নিয়ে কোনোদিন কথা বলেননি, যারা ভুলিয়ে দিতে চান 500 বছর, 1000 বছর, 1500 বছরের সংস্কৃতিকে, তারা সেট করে ফেলেছিলেন যে 21শে ফেব্রুয়ারি নাকি ভাষা দিবস, মাতৃভাষা দিবস নয়, বাংলা ভাষা দিবস আগে, তারপরে তো মাতৃভাষা দিবস, যেটা আন্তর্জাতিক স্বীকৃতির কথা। এই বাংলা ভাষা দিবসে আমরাও হই হই করে চিৎকার করতে রইলাম। আমি একটা ছোট্ট কথা বলি, কেন আমরা 21শে ফেব্রুয়ারিকে মানি না বাংলা ভাষা দিবস হিসেবে? এপার বাংলার মানুষদের কেন মানা উচিত নয়? যারা বাঙালি তাদের কেন 21শে ফেব্রুয়ারি এপারে বসে, এই ভূমিকণ্ঠেতে বসে মানা উচিত নয়? তার কারণ, ধরুন আমার বাড়িতে আজকে রাতে ডাকাত পড়লো, 20 জন ডাকাত মিলে ডাকাতি করছেন, আমার মা খুন হয়ে গেলেন, আমার 2 বোন ধর্ষিতা হয়ে গেলেন, আমার ভাই তিনি জখম হলেন, আমি, আমার বাবা, আমার ভাই এবং আমার স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে কোন রকমে পালিয়ে পাশের পাড়ায় একটা বাড়িতে গিয়ে উঠলাম আশ্রয় নিয়ে।
কিছুদিন পরে, ধরুন 3 মাস 4 মাস পরে আমি শুনতে পেলাম ওই যে ডাকাত দল 20 জন বা 21 জনের, 21 জন ডাকাত দলের মধ্যে নাকি লুটের ভাগ নিয়ে মারামারি আরম্ভ হয়েছে। অর্থাৎ আমার বাড়ি দখল করেছিল, আমার বাড়ির সমস্ত সম্পত্তি লুট করেছিল, আমার বোনকে ধর্ষণ করেছে, আমার বোনকে দিদিকে খুন করেছে, আমার ভাইকে খুন করেছে, আমার বাবার মাথা ফাটিয়েছে, আমাকে স্ত্রী পুত্র কন্যা সমেত উদ্বাস্তু হয়ে অন্য জায়গায় যেতে হয়েছে। আর সেইখানে দাঁড়িয়ে আমি শুনলাম ওই পাড়ায় বসে, যে পাড়ায় আমি পালিয়ে গিয়ে কোন রকমে আশ্রয় নিয়েছি, সেখানে বসে শুনতে পেলাম ওই 21 জন ডাকাতের মধ্যে লুটের মাল নিয়ে ভাগাভাগি হচ্ছে, তাই নিয়ে ওদের মধ্যে মারামারি হচ্ছে। ওই 21 জনের মধ্যে 16 জন নাকি বাংলায় কথা বলে আর বাকিরা উর্দুতে কথা বলে। আপনারা আমাকে বলুন, যারা বিদ্বজ্জন, যারা 21শে ফেব্রুয়ারিতে আমার ভাইয়ের রক্তে রাঙানো বলে কাঁপা কাঁপা গলায় রাস্তায় গোলাপ ফুল পদ্ম ফুল ইত্যাদি নিয়ে কথাবার্তা বলেন, যারা রাস্তায় লেখেন, যারা সারাদিন ধরে কবি গান ওপারে ও বাঙালি এপারে ও বাঙালি এরকম করে কথাবার্তা বলেন, তাদের কাছে বিনম্র প্রশ্ন, ওই ডাকাত দল 21 জন ডাকাত দলের মধ্যে 16 জন যদি বাংলা ভাষায় কথা বলে, আমার পক্ষে কি সম্ভব যে এই ডাকাত দলের মধ্যে ওই 16 জন ডাকাতকে বুকে জড়িয়ে ধরা, যে ওরে আমার ডাকাত ভাই, তুই ওই 16 জন ডাকাত, তোরা সেই 21 জনের সঙ্গে মিলেমিশে আমার বাড়ি লুট করেছিলিস, আজকে তুইও বাঙালি আমিও বাঙালি। আমরা এই মিথ্যাচারটা বারবার প্রজন্মের পর প্রজন্ম ধরে করে গেছি। বাংলাদেশ হবার আগে পূর্ব পাকিস্তান যখন হয়েছিল, তখন বাংলাদেশের কোন মুসলমান বলেনি যে ওরাও বাঙালি আমরাও বাঙালি, হিন্দু বাংলা ভাষীও বাঙালি, আমি মুসলমান আমিও বাংলা ভাষী বাঙালি। হে লুটেরারা, তোমরা আমার বাঙালি ভাই বা বাঙালি বোনকে মেরো না, আমার বাঙালি বোনকে ধর্ষণ করো না, আমার মাকে খুন করো না। এক কাপড়ে আমাদের পালিয়ে আসতে হয়েছিল। যে ভাষা আন্দোলন, আসামের যে ভাষা আন্দোলন, যার স্মরণে আজকের এই কথা আলোচনা সভা, সেই আলোচনা সভা শুরু হওয়ার আগে আমার মনে হয় এখানেও আলোকপাত করা দরকার। আসামে কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য বাঙালিদের উপর অত্যাচার হয়েছিল? সত্যি তো কেউ তো তার আগে এরকম ভাবে কোথাও খুন করে দেবে বাঙালিদের, এরকম ঘটনা তো হয়নি। এর আগেও ছোটখাটো প্রাদেশিক ঝামেলা হয়েছে, কথা নিয়ে কথা হয়েছে, দু একটা কথা বাংলা ভাষীরাও অন্য ভাষীদের বিরুদ্ধে বলেছেন, অন্য ভাষাভাষীরাও বাঙালিদের সম্বন্ধে উন্নাসিকতা দেখিয়েছেন বা প্রাদেশিকতার শীর্ষ মানে একদম উঁচু ধরনের প্রাদেশিকতাও আমরা দেখেছি। কিন্তু এর গভীরের সমস্যাটা কোথায় ছিল? ছিল কিন্তু এই, আমার ধারণা, পড়াশুনো করে যেটা মনে হয়েছে, যে এটার পেছনেও আরব সাম্রাজ্যবাদের হাত ছিল। কিরকম? বঙ্গভঙ্গ যখন রদ হলো, 3-তে বঙ্গভঙ্গ প্রপোজাল, তারপরে যখন রদ হয়ে গেল, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যখন চরমে, সেই সময় অসমের যিনি গভর্নর, সেই সময় একটা ছোট নির্বাচন হয়েছিল, তাতে কংগ্রেসীরা জিতলো, জিতে তারা বললো যে না, আমরা মন্ত্রিসভা গঠন করব না, প্রত্যাখ্যান করলেন। আসামের যিনি গভর্নর, তিনি মুসলমানদের ডেকে আনলেন, যে মুসলিম লীগকে, তাদের বললেন মন্ত্রিসভা গঠন কর। সেই সময় থেকে, আমি যদি ভুল না করি, 1937 সাল অব্দি বিভিন্ন সময়, মানে ভাবুন 5 থেকে 37 বিভিন্ন সময় ধাপে 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 অসমে মুসলিম সেটলারদের বসানো হয়েছে, বাংলাভাষী মুসলিম সেটলার, এবং তার ফলে অসমবাসীদের মধ্যে একটা প্রচন্ড ভয়ের উদ্রেক হয়। এছাড়া বিভিন্ন সময় বাংলাভাষী যে এলাকা, অবিভক্ত বাংলা, সেখান থেকে কেটে কেটে কিছু কিছু জায়গা বাংলাকে দুর্বল করার জন্য, সব থেকে বড় কথা হিন্দু প্রধান বাংলাকে দুর্বল করার জন্য আলাদাভাবে
ব্যবস্থা নিতে শুরু করে ব্রিটিশ সরকার, এবং তার সঙ্গে মদত দিয়েছিল আরব সাম্রাজ্যবাদীরা। আমরা এই নিয়ে পড়াশোনা কখনো করছি না। আজকের এই মহতী সভা, তার প্রধান কারণ যে এবারে বোধহয় ফিরে দেখার দরকার আছে বাংলাদেশ। আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, আজকে আমাদের এই সভায় যারা অতিথি হয়ে এসেছেন, তারা যদি তাদের মোবাইল ফোনগুলো যদি একটুখানি সাইলেন্ট মোডে রাখেন, তাহলে আমাদের কথা বলতে, কথা শুনতে সবার সুবিধা হবে। যারা এরকম ভাবে বিভিন্ন সময় এসেছেন, আমাদের এই রাজ্যে এসে বোঝানোর চেষ্টা করেছেন, সমস্যায় বলতে চেষ্টা করেছেন যে বাংলা ভাষার যে দিবস সেটা নাকি 21শে ফেব্রুয়ারি, তাদেরকে বোঝানোর সময় এসেছে না, সর্বভারতীয় ক্ষেত্রে 19শে মে, এবং বাকি ক্ষেত্রে যদি বাংলার নিরিখে ধরা হয় তাহলে সেটা কিন্তু 20শে সেপ্টেম্বর হওয়া উচিত, যদি বাংলার নিরিখে হয়। কেননা ভাষা নিয়ে আন্দোলন করতে গিয়ে যেরকম 16 বছরের এই কমলা দেবী গুলি খেয়েছিলেন, খুন হয়েছিলেন, 11 জন শহীদ হয়েছিলেন, ঠিক সেই রকম ভাবে 20শে সেপ্টেম্বর আমাদের রাজ্যে এই সরকার, আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, কিন্তু দুর্ভাগ্যবশত এই সরকার থাকাকালীন আমাদের এখানে গুলি চলেছিল, এবং ভাষা আন্দোলন, আমরা বাংলা ভাষার শিক্ষক চাই, উর্দুর শিক্ষক চাই না, এই কথা বলার জন্য দুজনকে খুন হতে হয়েছিল একটা নির্দিষ্ট জায়গায়। সেই জায়গাটার নাম দাড়িভিট, উত্তরবঙ্গের ইসলামপুরের। আপনারা জানেন। আমার কথা খুব পরিষ্কার যে আমাদের জানতে হবে, আরো ভালো করে জানতে হবে, নিরন্তর চর্চার দরকার, এবং বাঙালি এবং বাঙালিদের মধ্যে যারা গত 60-70 বছর ধরে আমাদের গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে, তাদের এই চিন্তা স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের অন্য চিন্তা স্রোতকে যদি আনতে হয়, কি অন্য চিন্তা স্রোত বলা ভুল, আমাদের যদি সত্যের পূজারী হতে হয়, সত্যিটাকে যদি জানতে হয়, ইতিহাসকে যদি টেনে আনতে হয়, তাহলে কিন্তু আমাদের এই ধরনের কার্যক্রম আজকে শুধু নয়, আমি উদ্যোক্তাদের অনুরোধ করব, আগামী প্রত্যেক বছরে অন্তত 2টো করে দিন, একটা তো মে মাসে, আরেকটা যদি ডিসেম্বরে আমরা উদ্যোগ নিয়ে করতে পারি তাহলে খুবই ভালো হয়। যে ছপছপে যে জায়গা, আজকে দেখুন, আজকে আমাদের এত লোক এসেছেন, পেছনে যদি সামনের লোকেরা ঘোরেন দেখবেন 2 জন দাঁড়িয়ে আছেন, জায়গা নেই। আরো বড় হলে হবে, আমাদের আরো বড় জায়গা হবে, আরো বড় লোকের কাছে আমরা পৌঁছবো, এবং বাংলা ভাষা, বাঙালির ভাষা, বাঙালির আন্দোলনকে নিয়ে আমরা আরো বড় বিস্তার লাভ করতে পারি। আমরা মনে রাখবেন, ভারতবর্ষের 2য় বৃহত্তম ভাষাভাষীর জনসমষ্টি। আমরা পারি, আমরা পারবো, অবশ্যই পারবো। ধন্যবাদ সবাইকে। দেবজিৎকে ধন্যবাদ। দেবজিৎ অনুষ্ঠানের সূত্র বেঁধে দিয়েছেন। এবার আমরা আমাদের আলোচনায় চলে যাই। বাংলা ভাষার উপর উর্দুর আক্রমণ নিয়ে আমরা গতবার আলোচনা করেছি। এবছর আমরা আলোচনা করব যে বাংলা ভাষার উপর হিন্দির কি প্রভাব, বা হিন্দির উপর বাংলার কি প্রভাব, সেই বিষয়। আজকে আমাদের এই বিষয়ে যারা আলোচনা করবেন, আমি একে একে তাদের মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যাপিকা শ্রীমতী মমতা ত্রিবেদী। শ্রীমতী ত্রিবেদী যোগেশচন্দ্র কলেজে সাহিত্য পড়ান, হিন্দি ভাষায় সাহিত্য পড়ান। আমি ওনাকে ডেকে নিচ্ছি মঞ্চে। আমি এবার ডেকে নেব অর্ধেন্দু ব্যানার্জি। অর্ধেন্দু অধ্যাপনা করেন, তবে অর্ধেন্দুর অধ্যাপনার বিষয় খানিকটা অন্য। অর্ধেন্দু স্ট্যাটিস্টিক্স পড়ান,
কিন্তু অতি সম্প্রতি অর্ধেন্দুর আরেকটা পরিচয়, অর্ধেন্দু বিভিন্ন ইংরেজি এবং বাংলা পত্রপত্রিকায় লেখালেখি করেন, এবং আজকে আমরা যে বিষয়ে চর্চা করব, অর্ধেন্দু ইদানিংকালে এরকম একটি বিষয়ে চর্চা করে, প্রবন্ধ রচনা করে প্রচুর আক্রমণের মুখে পড়েছেন। এরপরে আমি ডেকে নেব অনিমিত্র চক্রবর্তীকে। ব্যক্তিগতভাবে আমি যত লোককে চিনি, লেখালেখি করেন, অনিমিত্রর ক্ষুরধার কলমের আমি গুণমুগ্ধ। অনিমিত্র চক্রবর্তী। আমি মঞ্চে ডেকে নিচ্ছি ওসমানকে। ওসমান মল্লিক একসময় শিক্ষকতা করতেন, বর্তমানে পেশায় আইনজীবী, এবং দেশের কাজের জন্য, সমাজের কাজ করবেন বলে, রাষ্ট্রের কাজ করবেন বলে নিশ্চিন্ত তার সরকারি চাকরি ছেড়ে এখন সমাজের কাজের জন্য ময়দানে। আজকের অনুষ্ঠান সঞ্চালনা করবেন সোমেন। পেশাগতভাবে যদিও সোমেন সেনগুপ্ত বহুজাতিক সংস্থার কর্মী দীর্ঘদিন, কিন্তু সোমেন দীর্ঘদিন লেখালেখি করে বাংলা ইংরেজি দুটো ভাষাতেই, এবং সোমেনের চিন্তা ভাবনা সোমেনকে সমাজের বহু লোকের কাছে বিভিন্ন সময় আক্রমণের মুখে ফেলেছে। সোমেন, আমি সোমেনকে মঞ্চের দায়িত্ব ছেড়ে দিচ্ছি। শুভ সন্ধ্যা। আমার মনে হয় আমার আগে যে দুজন পডিয়ামে ছিলেন তারা ঠিক যেভাবে আজকের এই সন্ধ্যাটিকে বর্ণনা করার প্রয়োজন, সেই কাজটিতে 100%-এরও বেশি সফল। আমার এরপর মঞ্চে আসাটা শুধুমাত্র যে চারটি আলোকিত মানুষ আমাকে ঘিরে রয়েছেন তাদের সঙ্গে করে নিয়ে আমার ঠিক পিছনে খুব বড় বড় করে যে জিনিসটি ছাপানো আছে সেই জিনিসটির অভ্যন্তরে ঘোরাফেরা করা। ভাষা কি ভাষার শত্রু? হিন্দি বনাম বাংলা। প্রথমেই বলে রাখি, আমরা প্যানেলের মেম্বাররা এই মঞ্চে উঠবার আগে, দুদিন আগে নিজেদের মধ্যে একটা আলোচনা করেছি, এবং সেখানে আমাদের কারোর মনে এই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই যে পৃথিবীতে কোনো ভাষার শত্রু নয়, হতে পারে না। সুতরাং বাংলা কখনোই হিন্দির শত্রু নয়, হিন্দি কখনোই বাংলার শত্রু নয়। কিন্তু এটুকু বলবার পর, ধন্যবাদ, এটুকু বলবার পর আলোচনার অবকাশটা কোথায়? এটুকু বলবার পর আলোচনার অবকাশ এখানে। বাংলা যেহেতু প্রাইমারিলি, প্রাথমিকভাবে একটি হিন্দি ভাষী রাজ্য নয়। মনে করা হয় ভারতের যতগুলি রাজ্য আছে তার মধ্যে 10টি রাজ্য হিন্দি ভাষী রাজ্য। রাজ্যগুলির টুকরো টুকরো হতে হতে এখন 10টি রাজ্যে পৌঁছেছে। তাহলে বাকি যে 17টি রাজ্য রয়ে গেল, 18টি রাজ্য রয়ে গেল, যাদের কারোর মাতৃভাষা হিন্দি নয়, তাদের কাছে হিন্দির গ্রহণযোগ্যতা কোথায়? এটা অন্য রাজ্যের জন্য যদি হতো, যদি আমরা বাঙালি না হয়ে আজকে মারাঠি হতাম, পুনা শহরে এই অনুষ্ঠানটা করতাম, অথবা আমরা যদি তামিল হতাম, চেন্নাইতে অনুষ্ঠানটা করতাম, ওইটুকু আলোচনা করলেই হতো, আর কিচ্ছু করার দরকার ছিল না। যে আমরা তামিল বা আমরা তেলেগু বা আমরা গুজরাটি, আমাদের ভাষা হিন্দি নয়, তাহলে হিন্দি কিভাবে আমাদের প্রভাবিত করছে এটুকু। কিন্তু যেহেতু আমরা বাঙালি এবং যেহেতু আমরা বাংলায়, সেখানে আমাদের দায়িত্ব শেষ হয় না। কেন হয় না? এই জন্যই হয় না, হিন্দি ভাষাটিতে আজকের গঠন হয়েছে, গঠিত হয়েছে, যে হিন্দির রূপ আমরা দেখছি, এই ভাষাকে গড়ে তুলতে যে অহিন্দি ভাষী জাতির সব থেকে বেশি কন্ট্রিবিউশন আছে সেটা হচ্ছে বাঙালির। যে মাটিতে হিন্দির সব থেকে বেশি সমৃদ্ধি হয়েছে, হিন্দির সব থেকে বেশি যুগান্তরকারী কাজগুলি হয়েছে, সেই মাটি হচ্ছে বাংলার মাটি। সুতরাং বাঙালিকে বাংলা ভাষার অজুহাত দিয়ে হিন্দির বিরুদ্ধে লড়ানো একটি হাস্যকর কাজ, যে কাজটি 40-এর দশক থেকে একদল
মানুষ তাদের রাজনৈতিক স্বার্থে করেছে। আমাদের এই যে বক্তারা রয়েছেন, আমরা এদের প্রত্যেকের কাছে যাব প্রথমে জানতে। আমাদের আলোচনার দুটো পর্ব আছে, অখণ্ড পর্ব। আমরা কখনোই মঞ্চ থেকে নামবো না। আমরা মোটামুটি 1 ঘন্টা 30 মিনিট 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় পাবো। এই অখণ্ড 1 ঘন্টা 30 মিনিটে আমরা একটা পর্বে আলোচনা করব যে বিপুল ভাবে বাঙালির দ্বারা, বাংলার দ্বারা, বাঙালি ইন্টালেকচুয়ালদের দ্বারা, বাংলার টাইটান আইকনদের দ্বারা হিন্দি সম্মানিত হয়েছে, হিন্দি গুরুত্ব পেয়েছে। একটা অংশে এসে আমরা চারজনই আলোচনার মধ্যে প্রবেশ করব। তাহলে কি সত্যিই কোনোদিন হিন্দি তার আধিপত্য দেখায়নি, নাকি বাংলা কোনোদিন তার আধিপত্য দেখায়নি? মজার কথা, সেটাও কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক। অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানটি যথেষ্ট ব্যালেন্সড একটি অনুষ্ঠান। কোনো ভাষাকে গৌরবান্বিত করা বা কোনো ভাষাকে দৃষ্টিকটুভাবে নিচে নামানো এই মঞ্চে বসে থাকা 5টি মানুষের কোনোভাবে উদ্দেশ্য নয়। আমি বক্তাদের কাছে যাবার আগে আমাদের ফরম্যাটটা আশা করি আপনারা বুঝে গেছেন। এখানে এক নাগারে কেউ কোনো বক্তব্য রাখবে না। এখানে সঞ্চালক হিসাবে আমি বিভিন্ন প্রসঙ্গ উত্থাপন করব এবং বক্তারা তাদের কমফোর্ট জোন অনুযায়ী সেগুলো উত্তর দেবেন। আমার শুধু এটুকুই মনে হয়, আমি প্রথম বক্তার কাছে যাওয়ার আগে এই বাংলার সঙ্গে হিন্দি ভাষার অথবা এই বাঙালির সঙ্গে হিন্দি ভাষার যে প্রবল যোগাযোগ, সেটা জানবার আগে আমি প্রথমেই যাব এই চারজনের কাছে। আমার কেন জানি না মনে পড়ে যাচ্ছে 1789 সাল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখনও ব্রিটিশ ক্রাউনের আন্ডারে ভারতবর্ষ যায়নি। এই কলকাতা শহরে বসে একটি প্রকাশনী সংস্থা, তার নাম হচ্ছে ক্রনোলজি পাবলিকেশন, সেখানে দুজন সাহেব, একজনের নাম ড্যানিয়েল স্টুয়ার্ট, আরেকজনের নাম জোসেফ কটন, তারা এই কলকাতা শহরে বসে তারা আবিষ্কার করছেন নাগরী লিপির সংস্করণ, দেবনাগরী লিপি, যে দেবনাগরী লিপি দিয়ে পরবর্তীকালে হিন্দি তৈরি হবে। চিন্তা করা যায় বাংলায় বসে হচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানে ইনাদের কাছে যাবার আগে। আমার মনে পড়ে যাচ্ছে 1928 সালে পাক সার্কাস ময়দান, 30 বছর বয়সে সুভাষচন্দ্র বসু হিন্দিতে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রভাষা প্রসার সমিতির মিটিং এ। সুভাষচন্দ্র বসু হিন্দিতে বাঙালিদের কাছে বলছেন, বাঙালি যুবকদের কাছে বলছেন, হিন্দি শেখো, উর্দু শেখো, নয়তো জাতীয় রাজনীতিতে, জাতীয় মঞ্চে স্থান পাবে না। আমার মনে পড়ে যাচ্ছে 1931 সালের ডিসেম্বর মাসে টাউন হলে একজন 6 ফুট 2 ইঞ্চি লম্বা বৃদ্ধের কথা, নিজের 70তম জন্মদিনে যিনি সংবর্ধনা নেওয়ার সময় বলছেন যে আমি ধন্য, আজকের বাংলা ভারতীকে তার ছোট বোন হিন্দি ভারতী গ্রহণ করছে। সেই ভদ্রলোকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এটুকু বলবার পর আমি প্রথমেই যাব অর্থেন্দুর কাছে। অর্থেন্দু, প্রথমেই আমি যেভাবে অনুষ্ঠানটা শুরু করতে চাইছি, আমার মনে হয় আমাদের সবার জন্য, আমাদের 4 জনের জন্য, 5 জনের জন্য এবং সবার জন্য আমাদের প্রথমেই বোধহয় জানা উচিত বাংলার মাটিতে হিন্দি কোন একটি হঠাৎ করে আসা মরুশহর থেকে কোনো ধাবমান দুষ্টু নয়। এটি একটি অত্যন্ত লালিত, অত্যন্ত স্নেহে পালিত একটি ভাষা। তুমি যেভাবে বাংলার বসে বাঙালি হিসাবে হিন্দিকে চিনেছ, আমাদের একটু আলোকপাত করো কিভাবে এই অভিযাত্রাটা। ধন্যবাদ সোমেনদা। প্রথমত আমি এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং এখানে যে শ্রোতারা আছেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। সোমেনদা খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আমার দিকে ছুড়ে দিয়েছেন এবং তিনি একটি উল্লেখ এখানে করেছেন। আমি প্রথমে এই যে এখানে যেটা আমাদের ব্যানারে লেখা আছে সেটা হচ্ছে যে হিন্দি বনাম বাংলা বা বাংলা বনাম হিন্দি, এই বনামের পাশে একটা বিস্ময় চিহ্ন আছে। আমি এই বিস্ময় চিহ্নটার জন্য একটা গল্প দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। গল্পটা হচ্ছে ওল্ড টেস্টামেন্টের একটা গল্প। ব্যাবিলনের রাজা নিমরোদ তিনি চেয়েছিলেন যে ভগবান ইয়েহোভার স্বর্গরাজ্য দখল করার কথা ভেবেছিলেন তিনি। তো তিনি সেই মতো একটি মিনার তৈরি করতে শুরু করলেন। মিনারটা
তে ওখানে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছেন। সেখানে প্রতিদিন মিনার একটু একটু করে লম্বা হচ্ছে, উঁচু হচ্ছে, এবং এই নিমরোধ কি করছেন, যত মিনার উঁচু হচ্ছে তত তার উপরে চড়ছেন এবং স্বর্গরাজ্যের দিকে গিয়ে তীর বর্ষণ করছেন। তখন ইয়োবা ভাবলেন যে ভারী বিপদ। তখন তিনি কি উপায় ঠাউরালেন? তিনি একটি উপায় ঠাউরালেন যে তিনি সেখানে কর্মরত শ্রমিকদের সমস্ত ভাষা আলাদা করে দিলেন। তার ফলে যেটা হলো সেটা হচ্ছে তারা কেউ কারো কথা বুঝতে পারলো না এবং সবাই ভাবলো একে অন্যকে গালাগাল দিচ্ছে, মারামারি শুরু হলো এবং কাজটা বন্ধ হয়ে গেল। সেজন্য এই যে বহুভাষিকতা, বহু সাংস্কৃতিক চেতনা, এটা বোঝানোর জন্য ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করা হয় যাকে বলা হয় ব্যাবেলাইজেশন। আর যারা দোভাষীর কাজ করেন তাদেরকে সেজন্য বলা হয় ডিব্যাবেলাইজেশন করা হয়। এবার আসলে এই হিন্দি এবং বাংলার সঙ্গে বোধহয় সেরকম কিছুটা ঘটেছে। আমরা এক উঠোন দুই বাড়ি হয়ে গেছি। দুজন ভাই যখন ছেলেবেলা থেকে একসঙ্গে বড় হয় তাদের প্রচন্ড মিলমিশ থাকে, কিন্তু যত দিন এগোয়, যত তারা বড় হতে থাকে, তাদের নিজেদের চিন্তা চেতনা বাড়তে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা আলাদা হয়ে যায়, তাদের রান্নাঘর আলাদা হয়ে যায় এবং এমনকি মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে যায়। আমরা বোধহয় বাংলা এবং হিন্দি সেই মুখ দেখা দেখি বন্ধ হওয়ার একটা সময়ে এসে উপস্থিত হয়েছি, কিন্তু এদের ছোটবেলাটা, জন্মকালটা খুব একটা সেরকম ছিল না। যেটা সোমেনদা বললেন এক বৃদ্ধের জন্মদিন পালনের কথা, আমি বৃদ্ধের 70তম জন্ম। 70তম, তখন তিনি অলরেডি একজন গ্লোবাল আইকন। গ্লোবাল আইকন। আমি শুধু সেটার জন্যই একটা অংশ এখানে এনেছি, সেটা হচ্ছে দ্য ক্যালকাটা মিউনিসিপাল গ্যাজেটি টেগোর মেমোরিয়াল স্পেশাল সাপ্লিমেন্ট। এখানে সেই অংশটা একটু প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে কি বলছেন, आज हिंदी भारती ने अपनी सहोदरा वंग भारती को सम्मानित किया है। मैं अपने को धन्य समझता हूं कि देव कृपा से मैं इस अनुष्ठान का उपलक्ष्य हो सका हूं। कवि का हृदय कभी अपने जन्मस्थान की सीमाओं के अंदर बंद नहीं रहता है, और यदि उसका यश इस सीमा को पार करे तो वो सौभाग्यवान है। हिंदी साहित्य के दूत रूप आप ही मेरे ये सौभाग्य बहन कर आए हैं, इसलिए आप मेरा साकृतज्ञ नमस्कार स्वीकार करें। অর্থাৎ এখানে হিন্দি ভারতী তার সহোদরা বঙ্গ ভারতীকে আপন করেছেন, সম্মানিত করেছেন, সে কথাই এখানে বলা হয়েছে। এবার আমার এখানে শুধু একটা প্রশ্ন, এবার এর একটা অনুবাদ এখানে অবশ্য দেওয়া আছে, ইংরেজিতে ট্রান্সলেশন, সেখানে মিউজ কথাটা ব্যবহার হয়েছে ভারতীর বদলে। আমার এখানে যেটা মূল জায়গা সেটা হচ্ছে রবীন্দ্রনাথ আচমকাই কি হিন্দি ভারতী অর্থাৎ হিন্দি সরস্বতীকে বাংলা সরস্বতীর সহোদরা বললেন, আচমকাই কি কথাটা বললেন? আমার মনে হয় তা নয়। আসলে যখন আমাদের রাজনৈতিক চিন্তা এরকম ভাবে প্রবল হয়নি তখন তো সাধু সন্ত সুফি ফকির সমস্ত মানুষরা দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। তার ফলে যেটা হতো, এই ভ্রাম্যমান সাধু ফকিরদের তীর্থযাত্রা মারফত মীরা, কবির, বড়ুচণ্ডীদাস, নরসিংহ মেহতা, তুকারাম সর্বত্র পৌঁছতে পেরেছিলেন। বৌদ্ধ গান এবং দোহা রচনায় বাংলা কবিরাও সৌর শ্রেণীর ভাষা, যেটা হিন্দির প্রাক্তনী ভাষা বলা হয়, তার অপভ্রংশর ব্যবহার আমরা দেখতে পাই। ব্রজগুলিতে পদ রচনা হয়েছে, আলাওলের পদ্মাবতীর প্রভাব এখানে পড়েছে। এইবারে মাদ্রাজ, বোম্বাই এবং কলকাতা এই তিনটি ছিল মূল শহর, কিন্তু মুম্বাই এবং মাদ্রাজকে ছেড়ে দিলে কলকাতার সব থেকে বেশি প্রভাব দেখা যায় হিন্দি ভাষার। এর একটা বড় কারণ হচ্ছে জিওগ্রাফিক্যালি বোম্বে আর মাদ্রাসের সঙ্গে কিন্তু হিন্দি হার্টল্যান্ড অনেক দূরে। সেখানে হিন্দি হার্টল্যান্ডের একটা এক্সটেন্ডেড অংশ বাংলায় এসে গেছে। একদম, এবং সেটাই 1862 সালে যে রেলপথের সূচনা হয়েছিল সেটা বেনারসের সঙ্গে বাংলার সংযোগ করে তুলেছিল আরলিবি। তার ফলে আমরা অনেকেই জানি যে বাঙালির দ্বিতীয় বাড়ি সেটা হয়েছিল কাশী। আপনাদের একটা তথ্য এখানে দিতে ইচ্ছা হয়, আপনারা বোধহয় জানেনও সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে প্রতিষ্ঠা হয় এবং সেখানে তারপরে শ্রীরামপুরের যে মিশন সেখান থেকে উইলিয়াম কেরি বাংলা ভাষায় 1801 সালে তারা বাইবেল অনুবাদ করে।
প্রসঙ্গক্রমে বলার কথা, 1809 সালে হিন্দিতে বাইবেল অনুবাদের কাজ করা হয়। অবশ্যই সেটা আংশিকভাবে হয়, কিন্তু 1818 সালে সেটা সম্পূর্ণ হয়েছিল। এবং সেটাই কি সম্পূর্ণভাবে ভারতের প্রথম হিন্দিতে বাইবেল? সেটা বাংলা সেটা প্রথম হিন্দিতে বাইবেল। এবং দেখুন, হিন্দি যে ভাষাটা, সেটা এর আগে বহু উপভাষা, অর্থাৎ আপনার অবধি, ব্রজবুলি ইত্যাদি ভাষার ছায়াবেশের উদাহরণ হিসাবে আমরা তুলসীদাসের রামচরিতমানস, মৌলানা দাউদের চান্দায়ন, মোহাম্মদ জায়সির পদ্মাবতী দৃষ্টান্ত ধরতে পারি। কিন্তু খাড়িবাড়ি থেকে যখন লালজি লালের প্রেম সাগর এলো এবং যাকে কেন্দ্র করে ফোর্ট উইলিয়াম হিন্দির শিক্ষাক্রম স্থির করলেন, সেটা প্রথম আধুনিক হিন্দির সূচনা করল। আপনারা নিশ্চয়ই তারিণীচরণ মিত্রের বেতাল পঞ্চাশি, যেটা 1805 সালে অনুবাদ হয় চণ্ডীচরণ মুন্সির তোতা ইতিহাস, খুব উল্লেখযোগ্য। এইখানে আমার মনে হয় যে রামমোহন এবং বিদ্যাসাগরকে একটু স্মরণ করে নেওয়া দরকার। রাজা রামমোহন রায় সম্পর্কে বেদান্ত সার, যা 1815 সালে প্রকাশিত হয়, সেখানে কি লেখা হচ্ছে? বলা হচ্ছে, সেই যুগে হিন্দি গদ্য যখন সম্পূর্ণ বিকশিত হয়ে ওঠেনি, রামমোহনই তখন হিন্দি গদ্যের মূল্য স্বীকার করে তার বেদান্ত বিষয়ক গ্রন্থ হিন্দিতে অনুবাদ করে বিনামূল্যে বিতরণ করেছিলেন। হাজারী প্রসাদ দ্বিবেদী আরো লিখছেন, রামমোহনই প্রথম হিন্দির স্বেচ্ছা প্রবৃত্ত লেখক। কেন বলছেন? না, তার আগে সকলেই চাকরি বা কর্মের সূত্রে হিন্দি শিখতেন বা লিখতেন, কিন্তু রামমোহন নিজে স্বপ্রবৃত্ত হয়ে হিন্দি ভাষায় লিখেছিলেন। 1847 সালে বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতি প্রকাশ করেন হিন্দির বেতাল পঞ্চাশিকে ভিত্তি করে। ভারতেন্দু হরিশ্চন্দ্রের কবিবচন সুধা বিদ্যাসাগর নিয়মিত লিখতেন। এছাড়া কেশব সেন, ভূদেব মুখোপাধ্যায়, নবীন চন্দ্র রায় হিন্দির প্রসারে অগ্রগামী ছিলেন। এইখানে আমি একটা কথা শুধু বলে, যেটা আমি শুরু করেছিলাম, যে রবীন্দ্রনাথ যেটা বলছেন, যে সহদরা ভারতেন্দু হরিশ্চন্দ্র কি বলছেন, আমাদের সম্পত্তিশালী জ্ঞান বৃদ্ধা বড় বোন বাংলা ভাষার অক্ষয় রত্ন ভান্ডারের সহায়তায় হিন্দি ভাষা নিজের প্রভূত উন্নতি সাধন করুক। অর্থাৎ রবীন্দ্রনাথের সেই মন্তব্যটা কিন্তু আলটপকা বা আচমকা কোনো প্রসারিত হয়নি। আমার মনে হয় অর্ধেক তো আমাদের ঠিক যে জায়গায় গিয়ে একদম শুরুতে দাঁড়ানো, সেখানে আমার মমতাদির কাছে যাওয়া উচিত। ম্যাডাম, আপনিও তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অর্ধেন্দু ইতিমধ্যে উল্লেখ করে দিয়েছে যে হিন্দি হার্টল্যান্ডের কাছে থাকার জন্য এবং বারাণসীর সঙ্গে রেলওয়ে সংযোগ থাকার জন্য যত সহজে বাংলার সঙ্গে হিন্দির যোগাযোগ সম্ভব হয়েছিল সেটা অভূতপূর্ব ছিল। ও এটাও বলে দিল যে রামমোহনের আগে কেউ সাহিত্যের মধ্যে হিন্দিকে ঢোকানোর কথা বলেন। এবং আমিও আমার সূচনায় উল্লেখ করেছি যে 1789-এ নাগাড়ি শব্দ বর্ণমালা তৈরি হচ্ছে বাংলায়। এইটুকু অংশ থেকে বাইরে বেরিয়ে এসে ঠিক এই সময়টা ধরুন 19th সেঞ্চুরির আগে, যখন রামমোহন বিদ্যাসাগর পর্ব এখানে আছে, বিদ্যাসাগর যতদিন জীবিত, একই সঙ্গে ভারতেন্দু হরিশ্চন্দ্র, তিনি কিন্তু ইউনাইটেড প্রভিন্সে ধীরে ধীরে, তিনি দীর্ঘদিন উর্দু ভাষার লেখক ছিলেন, কিন্তু উর্দু ভাষা থেকে তিনি মোটামুটি 1871 থেকে তিনি প্রবলভাবে হিন্দিকে ভারতীয় হিন্দু ভাষা বলে দাবি করতে শুরু করলেন। এই যে বিবর্তনটা, এটা কি কোনোভাবে বাংলাকে প্রভাবিত করেছিল? না, বাংলা তার স্বাভাবিক ছন্দে হিন্দিকে আদর করে নিচ্ছে। কোন বাংলায় যে হিন্দির চর্চা, সেটাতে কি কোনোভাবেই ভারতেন্দু হরিশ্চন্দ্রের যে ইউনাইটেড প্রভিন্সে তিনি যখন ওই নাগারি প্রচারক সমিতির সঙ্গে যুক্ত হচ্ছেন, যেখানে অদ্ভুতভাবে উনি উল্লেখ করে দিচ্ছেন যে উর্দু ভাষাটি হিন্দু ভাষা নয়, আপনার কি মনে হয় বাংলায় বাঙালির হিন্দি প্রেমের সঙ্গে এই ভারতেন্দু স্কুল অফ হিন্দি প্রেম কোথাও ডিফারেন্ট বা কোথাও আলাদা? না, আমি মনে করি না। সরি, প্রথমেই ওনার উত্তর দিয়ে দিলাম। এই যে আয়োজন আজকে সবাই করেছে আর আমাকে এখানে ডেকেছে, তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে टॉपिकটা भाषा माने हिंदी या बांग्ला, मेरे लिए बहुत अजीब लग रहा है कि हम इस पर बात ही क्यों कर रहे हैं। आपकी बात जब हमने सुनी, सॉरी बीच में हिंदी बोलती रहूँ मैं थोड़ा सा और বাংলা भी मिक्स करके बोलूंगी। যখন ওনার কথাটা শুনলাম তখন আমার মনে হলো যে আমি দুজন শুধু এখানে হিন্দি ভাষী, মিস্টার মীরা এন্ড মি, দুজন। কিন্তু এই বার্তাটা আমরা অতদিন কলেজে যেহেতু ভাষা দিবস
পরিচালনা করি, সেটা মানে এই 21 ফেব্রুয়ারিটাই করি। আমার মনে হয় এই বার্তাটা বরঞ্চ একাডেমিক জগতে যাওয়া খুবই দরকার, যেহেতু নতুন পিঢ়ি যারা নিউ স্টুডেন্টস যারা আছে, তারা যেন এই ব্যাপারটা খুব খোলাখুলি ভাবে জানতে পারে। এই যে মিডিয়া বা পলিটিক্স দিয়ে যে একটা অন্য একটা ভার্চুয়াল সিস্টেম ওদেরকে দেখানো হচ্ছে, আমার মনে হয় আমাদের হাতে নতুন পিঢ়ি গড়া হচ্ছে, সেখানে এই বার্তাটা যদি আরো অন্যরকম ভাবে নিয়ে যাওয়া যায়, যদি কলেজে এসে আপনারা বলেন বা আমরা সেরকম কিছু করতে পারি, তাহলে এই যে বার্তা আছে, আমরা তো সবাই বেশ ম্যাচিওর আছি, এখানে হয়তো কথাবার্তা হলো, কিন্তু যে আপনার উদ্দেশ্য দিয়ে আপনি এখানে এই টপিকটা তুলেছেন, আমার মনে হয় সেটা বোধহয় কলেজে নিয়ে গেলে ভালো হবে। এবার আমি আপনার ওনার কথাতে আসছি আবার ফিরে, যে যখন भारतेंदु हरिश्चंद्र इंग्रेजी तमाम सत्ता खिलाफे हिंदी जनक, हिंदी भाषा के जनक के रूप में যখন ওনাকে জানা হলো, হিন্দিকে তৈরি করা হলো, তখন বাংলা ওর সঙ্গে ওনার বা ওই সময়টা বাংলার সঙ্গে কোনো মানে क्या कहते हैं उसको, कोई विरोधिता नहीं थी, कभी भी नहीं रही। ये विरोधिता, এই যে বিরোধিতা, সেটা আমরা এখন দেখি বেশিরভাবে। ভরতেন্দু হরিশ্চন্দ্র কখনোই বাংলা বিরোধী ছিলেন? কোনোদিন ছিলেন না, বিরোধী ছিলেন। না নো, কোনো সাহিত্যকার, কোনো রচনাকার কখনো কোনো ভাষা বিরোধী হয়নি। আমি একটু রবীন্দ্রনাথের প্রসঙ্গটা বলি, যে আপনি হাজারি প্রসাদ দ্বিবেদী যখন কথাটা বললেন, অন্য কবিদের কথা বললেন, বিশ্বভারতী যখন হচ্ছে তখন ওখানে গুরু রবীন্দ্রনাথ হিন্দি ডিপার্টমেন্ট খুলছেন, আর ওনার ওই হিন্দি ডিপার্টমেন্ট খোলার সঙ্গে হাজারি প্রসাদ দ্বিবেদীকে উনি ওখানে নিয়ে এসেছিলেন। আমি কেনই বার্তা বলছি এখনই বোঝা যাবে। তারপরে হাজারি প্রসাদ দ্বিবেদী যখন আইলেন, উনি তো হিন্দি জগতের একটা ভীষণ মাইলস্টোন মানে মানুষ, উনি ভাষা দিকে অনেক কাজ করেছেন, রচনার স্ট্যান্ডার্ড দিকেও তো অনেক কাজ করেইছিলেন। উনি হিন্দিতে কত ভালো ভালো আরো সাহিত্যকার আছে তাদেরকে খুঁজেও নিয়ে আসছিলেন। আর বিশ্বভারতীতে যখন হিন্দি ডিপার্টমেন্ট খোলা হলো, তখন হাজারি প্রসাদ দ্বিবেদী সুযোগটা পেলেন, যে কবিরকে খুব কম লোক জানতেন, ওই কবিরটাকে সাহিত্যের মাধ্যমে সমাজের সামনে নিয়ে আসার দায়িত্বটা হাজারি প্রসাদ করতে পেরেছেন। যেহেতু বিশ্বভারতীতে হিন্দি ডিপার্টমেন্ট খোলা হলো, আর তখন কবিরকে সেভাবে দ্বিবেদী তুলে দিলেন, সেটাও কিন্তু কোনোদিন ভোলা যাবে না। আজকে আমরা যেভাবে কবিরকে দেখছি, সেটা নিশ্চয়ই ওই ডিপার্টমেন্ট থেকে হাজারি প্রসাদ দ্বিবেদীর শোধ হয়ে একটা মহান সন্ত হিসাবে ওখানে ওনাকে দাঁড় করানো। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় যেটি ম্যাডাম বললেন, আমি আরেকটু সঙ্গে সংযোজন করে দিই। কবিরকে পুরো ভারতে ছড়িয়ে দেওয়ার পেছনে